আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 14 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। আজ আমরা এই অধ্যায়টি রিডিং পড়ব। পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলো শিখব এবং এই অধ্যায়ে যে ছকগুলো আছে সেই ছকগুলো কিভাবে লিখতে হবে সেগুলো শিখিয়ে দিব। তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। তোমরা এই ক্লাসটিতে লাইক এবং কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি শুরু করি। অধ্যায় 14 জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ। বিশ্বের জনসংখ্যা ক্রমাগত বাড়ছে। বাড়তি জনসংখ্যার জন্য খাদ্য, ভূমি এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের প্রয়োজনও বাড়ছে। জনসংখ্যা বৃদ্ধির সমস্যাগুলো কি কি? এই সমস্যাগুলোর কোনো সমাধান কি আমাদের কাছে আছে? এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি? 1 নাম্বার, জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা। 1 জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার ঘনত্ব। 1800 সালের শুরুর দিকে বিশ্বের জনসংখ্যা ছিল প্রায় 100 কোটি। বর্তমানে পৃথিবীতে প্রায় 700 কোটি লোক বাস করে, অর্থাৎ 200 বছরে বিশ্বের জনসংখ্যা বেড়েছে প্রায় 600 কোটি। 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা হয় 14,97,72,364 জন। 1970 সালে জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি 60 লক্ষ। 40 বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। জনসংখ্যার ঘনত্ব। বন্ধুরা, আমরা এখন শিখব জনসংখ্যার ঘনত্ব কী। জনসংখ্যার ঘনত্ব হলো প্রতি একক জায়গায় বসবাসরত মোট জনসংখ্যা। মোট জনসংখ্যাকে ক্ষেত্রফল দ্বারা ভাগ করে খুব সহজেই জনসংখ্যার ঘনত্ব পাওয়া যায়। সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। বন্ধুরা, আমরা পাশেই বাংলাদেশের জনসংখ্যার একটি চার্ট দেখতে পাচ্ছি। বছর জনসংখ্যা 1961 5 কোটি 52 লক্ষ। 1974 7 কোটি 64 লক্ষ। 1981 8 কোটি 99 লক্ষ। 1991 12 কোটি 14 লক্ষ। 2001 12 কোটি 93 লক্ষ। 2011 14 কোটি 97 লক্ষ। বন্ধুরা, তোমরা এই তালিকা থেকে জনসংখ্যা বৃদ্ধির হার সম্পর্কে একটি ধারণা পেলে। এবার আমরা পরের অংশটি পড়ব। আলোচনা। বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব কত? 1 বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। উপরের ছক অনুযায়ী বিভিন্ন সময়ে বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করি। 2 সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। জনসংখ্যার ঘনত্ব সমান সমান মোট জনসংখ্যা ভাগ ক্ষেত্রফল। বন্ধুরা, আমরা কিন্তু পূর্বের অংশে কোন সালে কত জনসংখ্যা ছিল সেটার একটি তালিকা দেখেছি। এখন এখানে আমাদের জনসংখ্যার ঘনত্ব বের করতে বলা হয়েছে। 2 নম্বর, জনসংখ্যা বৃদ্ধি এবং মানুষের চাহিদা। প্রশ্ন: যদি জনসংখ্যা বৃদ্ধি পায় তাহলে আমাদের কি ঘটবে? এটি একটি ছক। এই ছকের ভিতরে কিছু প্রশ্ন আছে। পরবর্তী পৃষ্ঠায় যে অংশটি পড়ব আমরা সেই অংশটির মধ্যেই এই প্রশ্নগুলোর উত্তর আছে। আমরা এখন সেই অংশটি পড়ব। সারসংক্ষেপ: জনসংখ্যা যত বৃদ্ধি পাবে মানুষের চাহিদাও তত বাড়বে। এতে প্রাকৃতিক সম্পদের উপর চাপ বাড়বে। বাড়তি চাহিদা আমাদের জীবনে বিভিন্ন সমস্যার সৃষ্টি করবে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং ভূমি ইত্যাদির ঘাটতি দেখা যাবে। মানুষ সহজেই বিভিন্ন রোগে আক্রান্ত হবে, কারণ জনসংখ্যার ঘনত্ব বেশি হলে জীবাণু দ্রুত ছড়ায়। চিকিৎসা এবং শিক্ষার সুযোগ কমে যেতে পারে। ব্যবহারের জন্য প্রাকৃতিক সম্পদের পরিমাণ কমে যেতে পারে। বন্ধুরা, এখানে আমরা অনেকগুলো তথ্য জানলাম। এই তথ্য দিয়ে আমরা পূর্বের যে ছকটি দেখেছি সেই ছকটি পূরণ করব। 2 নাম্বার, পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ব্যাপক প্রভাব রয়েছে। বাড়তি শস্য উৎপাদন এবং পশুপালনের জন্য মানুষ বন উজাড় করছে। বাড়িঘর, রাস্তাঘাট এবং কলকারখানা তৈরিতেও অধিক জমি ব্যবহার করছে। বনভূমি ধ্বংসের ফলে বাস্তুসংস্থানের পরিবর্তন হয়। জীবের আবাসস্থল ধ্বংস হয় এবং জীব ধীরে ধীরে বিলুপ্ত হয়। এছাড়া বনভূমি ধ্বংসের ফলে ভূমিক্ষয় এবং ভূমিধস হয়। বন্ধুরা, তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ। পূর্বের ছবিতে দেখা যাচ্ছে একটি নদী, তার চারপাশে বন। আর বর্তমান ছবিতে দেখা যাচ্ছে নদীতে সেতু হয়েছে, তার চারপাশে অনেকগুলো বিল্ডিং।
তাহলে তোমরা দেখতে পাচ্ছ জনসংখ্যা বৃদ্ধির ফলে কী ধরনের পরিবর্তন হচ্ছে। কৃষিক্ষেত্রে উদ্ভিদের ভালো বৃদ্ধি এবং অধিক খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহৃত হয়। রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের ফলে মাটি এবং পানি দূষিত হচ্ছে। জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন এবং কলকারখানায় পণ্য তৈরি হয়। মানুষ যাতায়াতের জন্য যানবাহনে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে। কলকারখানা এবং যানবাহন থেকে নির্গত ক্ষতিকর গ্যাস বায়ু দূষিত করছে, ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং অ্যাসিড বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, তোমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছ, এখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার করা হয়েছে। আলোচনা: জনসংখ্যা বৃদ্ধি পরিবেশের উপর কী প্রভাব ফেলছে। 1. নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। ক্ষতিকর প্রভাব, কারণ। 2. ছকে পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির ক্ষতিকর প্রভাবের একটি তালিকা তৈরি করি এবং কারণগুলো লিখি। 3. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, পূর্বের অংশে আমরা যে পাঠ্যাংশটুকু পড়লাম সেখান থেকে তথ্য নিয়ে তোমরা এই ছকটি পূরণ করবে। 3 নম্বর, জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা। জনসংখ্যার সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির অবদান। বাড়তি মানুষের চাহিদা পূরণে বিজ্ঞান ও প্রযুক্তি অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করছে। মানুষ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কম সময়ে বেশি খাদ্য উৎপাদনে সক্ষম হয়েছে। বর্তমানে জৈব প্রযুক্তি ব্যবহার করে অধিক পুষ্টিসম্পন্ন, রোগ প্রতিরোধী এবং অধিক উৎপাদনশীল ফসল উদ্ভাবন করা হচ্ছে। বিজ্ঞান ও প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির ব্যবহার কমিয়ে শক্তি সংরক্ষণে ও দূষণ কমাতে সহায়তা করছে। মানুষ সৌর প্যানেলের মতো প্রযুক্তির উদ্ভাবন করছে, যা নবায়নযোগ্য সম্পদ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। এই প্রযুক্তি অনবায়নযোগ্য শক্তির বিকল্প হিসেবে কাজ করে। হাইব্রিড গাড়িতে ব্যবহৃত হয় তেল এবং বিদ্যুৎ। বন্ধুরা, তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ, এই ছবিতে তেল এবং বিদ্যুৎ দুটোই ব্যবহার করা যায়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে মানুষ যাতায়াতের জন্য নতুন প্রযুক্তি হাইব্রিড গাড়ি উদ্ভাবন করেছে। এই গাড়ি বিদ্যুৎ ও তেল উভয় জ্বালানি ব্যবহার করেই চলতে পারে, যা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখছে। বিজ্ঞান শেখার প্রয়োজনীয়তা। জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি শেখা অত্যন্ত জরুরি। বিজ্ঞান শিক্ষা আমাদের আচরণ পরিবর্তনে এবং বিজ্ঞানের জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে সাহায্য করে। শুধু তাই নয়, বিজ্ঞান ও প্রযুক্তি দক্ষ মানব সম্পদ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলোচনা: জনসংখ্যার সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তি কীভাবে অবদান রাখছে। 1. জনসংখ্যা বৃদ্ধিজনিত সমস্যা সমাধানে উন্নত প্রযুক্তি কিভাবে সাহায্য করবে। 2. সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। বন্ধুরা, আমরা এখন যে অংশটুকু পড়লাম, এই অংশটুকু যদি তোমরা মন দিয়ে শোনো, তাহলে তোমরা এই প্রশ্ন দুটোর উত্তর লিখতে পারবে। তোমরা যারা লিখতে পারবে না, তারা পরবর্তী ক্লাসে আমি যখন প্রশ্নের উত্তর শেখাবো, তখন আমি এই প্রশ্নগুলোর উত্তরও শিখিয়ে দিব। তোমরা পরবর্তী ক্লাসটি দেখে নিবে। এই অধ্যায়টি তোমরা বেশ কয়েকবার পড়বে, তাহলে পরবর্তী ক্লাসে যখন আমরা অনুশীলনী প্রশ্ন উত্তর শিখব, তখন অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো শিখতে তোমাদের অনেক বেশি সহজ হবে। বিশেষ করে ছকগুলো পূরণ করতে খুব সহজ হবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।